7 ব্রেইন সিমেন্ট লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি রিয়াদ হাসান। আমাদের আজকের আলোচনার বিষয় ষোড়শ সংশোধনী বাতিল, রাজনৈতিক বিতর্ক। দর্শক, আজকের বিষয়ে আপনিও আপনার প্রশ্ন বা মতামত থাকলে আমাদেরকে SMS করার মাধ্যমে জানাতে পারেন। আর সেজন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে LE লিখে স্পেস আপনার নাম এবং মতামত লিখে পাঠিয়ে দিতে পারেন 16361 এই নাম্বারে। আমি আবারও বলছি 16361 এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে। দর্শক, আজকের এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তিনজন অতিথি। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান, বিএনপি নেতা ব্যারিস্টার পারভেজ আহমেদ এবং বাসদের কেন্দ্রীয় নেতা কমরেড রাজিকুজ্জামান রতন। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে সংবিধানের ষোড়শ সংশোধনী, এটি নিয়ে বেশ আলোচনা সমালোচনা ছিল এবং এটা একটা প্রতীক্ষিত বিষয় ছিল যে এই রায়ের আলটিমেট ফলাফল কোন দিকে যায়। সবশেষে আমরা যেটা দেখলাম যে এই রায়কে আলটিমেটলি বাতিল বলে গণ্য করা হলো এবং এর পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো ভেতরে যে কথাগুলো আসছে, সেই কথাবার্তা একটি পর্যায়ে আসবার পরে সবশেষ মাননীয় অর্থমন্ত্রী তিনি একটি বক্তব্য দিয়েছেন। বক্তব্য দেওয়ার পরে এটি নতুন করে আবার কিছু উত্তেজনার সৃষ্টি করেছে এবং নতুন বিতর্ক সৃষ্টি করেছে। এবং তিনি বলেছেন যে ষোড়শ সংশোধনী যতবার এটা বাতিল করা হবে ততবার এটি সংসদে আবার এটিকে পাশ করানো হবে। তো এটাকে আপনি কি বলছেন জনাব খুরশিদ আলম খান? প্রথমেই আপনার কাছে আপনার অভিমত জানতে চাই। হ্যাঁ জি, আপনাকে ধন্যবাদ। আপনি আসলে শুরু করছেন অর্থমন্ত্রীর বক্তব্য থেকে দিয়ে। ওনার বক্তব্যটা আসলে আমি টিভিতে দেখেছি। আমার মনে হয় ওনার কথাটা আবেগের কথা। উনি মেম্বার অফ পার্লামেন্ট, তারপরে ফিনান্স মিনিস্টার, দীর্ঘদিন যাবত আছেন। আমরা অনেক সময় বলি না, আমি একটা মামলায় হেরে গেলাম, আমি বললাম জজ ভালো না, আবেগে অনেক কথা বলি। আমার মনে হয় জাস্ট ওনার কথাটা ওইভাবে সিরিয়াসলি আমি নিচ্ছি না, অন্যরা কিভাবে নেবে আমি জানি না। যদিও উনি একটা দায়িত্বশীল একটা পদে আছেন। আপনারা জানেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অ্যাকর্ডিং টু আর্টিকেল 111 অফ দ্য কনস্টিটিউশন, এটা সবার উপর বাইন্ডিং। এটা পার্লামেন্ট এই আইন নতুন করে পাশ করার আর কোনো সুযোগ নেই। কাজে এটা প্রশ্নই আসে না যতবার খুশি ততবার আমি এটা পাশ করবো, এটা জাস্ট আবেগের কথা। আর্টিকেল 111 অফ দ্য কনস্টিটিউশন এটা আমাদের সবার উপর বাইন্ডিং। এটা নতুন করে হুবহু করে তো আর পাশ করার কোনো সুযোগই থাকে না, একবার না, দুবার তিনবার, কখনো এটা হবে না, নেভার। এটা উনি আবেগের ভাষায় কথা বলছে, আমি এটাকে অত সিরিয়াসলি নিচ্ছি না। এবং সবচেয়ে যেটা উল্লেখযোগ্য দিক, এই রায়ের মধ্যে আপনি অনেক জিনিস চলে আসছে। আর্টিকেল 116 অফ দ্য কনস্টিটিউশন, আমি এর আগেও আপনাদের প্রোগ্রামে বলেছিলাম অটোমেটিক সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রিভাইভ হবে না, কিন্তু রায় না দেখে এটা বোঝা যাচ্ছে না, এটা বলা যাবে না। রায় এটা বলে দিয়েছে এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রিভাইভ হবে। তার সবচেয়ে বড় কথা হলো একটা কোড অফ কন্ডাক্ট, জাজেস 39টা পয়েন্ট দিয়েছেন, জাজেস ও কোড অফ কন্ডাক্ট। এটা কিন্তু আগে শাহিদুর রহমানের কেসে বেশ কিছুটা আসছে, কিন্তু এটা আরো 11 টাকায় আসলো। কাজে অনেকগুলো পয়েন্ট টাচ করেছে। আর রায় নিয়ে আলোচনা সমালোচনার কোনো কিছু নয়, রায় রায়, এটা আমাকে মানতে হবে। আমি যদি এটা আমার পছন্দ নাও হয়, এটা আমাকে মানতে হবে। হ্যাঁ, অ্যাজ এ আমি অর্ডিনারি প্রুডেন্ট, আমি বিং এ লয়ার, আমি বিং এ সুশীল সমাজের একজন, আমি হয়তো সমালোচনা করতে পারি, কিন্তু কনস্ট্রাকটিভ সমালোচনা হতে হবে। কোনো ম্যালিসিয়াস সমালোচনা, রায়কে ডিফেন্ড করে কোনো সমালোচনা করা যাবে না। যদি কেউ রায়কে ডিফেন্ড করে সমালোচনা করে তাহলে এটা কন্টেম্প্ট হবে, আদারওয়াইজ নট। কিন্তু ব্যারিস্টার মজিদ আহমেদ এই প্রসঙ্গে বলেছেন যে অর্থমন্ত্রী মন্তব্য করবার পরপরই তিনি মন্তব্য করেছেন যে এটি হচ্ছে আদালত অবমাননার শামিল। আপনি কি তেমনটা মনে করেন? না না না, কারণ ওনার ম্যানার অফ উনি যেই ম্যানারে কথাটা বলেছেন, এটা আমার কাছে মনে হয় যে একটা শিশু সুলভ অবজারভেশনস, যে ঠিক আছে আমাকে বাতিল করছে, যতবার খুশি আমি আবার পাশ করব। আমি ব্যাপারটাকে ওইভাবে দেখি। ওনার ম্যালিস যদি থাকতো তাহলে সেটা ওনার ম্যানারে বোঝা যেত। ম্যালিশিয়াস হতে হবে। আমি রায়কে ডিফেন্ড করলাম, একটা বিদ্বেষপূর্ণ, আমরা যাকে বাংলায় বলি, আমি একটা সমালোচনা করছি। আমি একটা লোকের জন্য জামিন চালাম, জামিন দিল না, আমি বলে দিলাম জজ খারাপ। আমি বললে তো আর জজ খারাপ হবে না, জজ তো বুঝে শুনে দেখে অর্ডার দিয়েছে, আর আমি তো খারাপ বললে হবে না। দ্যাট ইজ বাইন্ডিং আপন আস। জাজ সাহেব একটা অর্ডার দিয়ে দিয়েছেন, একটা জাজমেন্ট দিয়েছেন 7 জন জজ মিলে। ইটস এ ভার্চুয়ালি ল লেড ডাউন। এখন আর্টিকেল 111 বলেই দিয়েছে অ্যাপিলেট ডিভিশন জাজমেন্ট হাইকোর্টের জাজমেন্ট সবার কাছে, অ্যাপিলেট সবার উপরে বাইন্ডিং। কাজে এটা নিয়ে আলোচনা সমালোচনা আপনি যে দিক থেকেই বলেন, আমি মনে করি ইটস এ ল, ইট ইজ বাইন্ডিং আপন অল দ্য অথরিটিস কনসার্ন। কাজে এটা সমালোচনা করার কিছু নয়। হয়তো আমার ব্যক্তিগতভাবে খারাপ লাগতে পারে, আমি যদি একটা পলিটিক্যাল দর্শনে বিশ্বাসী হই, আমি যদি আমার যদি মতস থাকে, আদর্শ থাকে, হয়তো আমার আদর্শের সঙ্গে রায়টা কন্ট্রাডিক্ট করছে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাকে রায় মানতেই হবে। জি, আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু ব্যারিস্টার পারভেজ আপনার কাছে আসতে চাই, যেহেতু আপনি বিএনপির প্রতিনিধিত্ব করেন। বিএনপি এটিকে আশার আলো হিসেবে কেন দেখছে?
সেটা একটু বলবেন যে এর ভিতরে মানে কি এমন নিহিত আছে যেটার ভিতরে আওয়ামী লীগ আশার আলো দেখতে পাচ্ছে না কিন্তু বিএনপি দেখতে পাচ্ছে, এর কারণটা কি? এটা কি কোনো রাজনৈতিক দলের কোনো রায় কিনা? প্রথম কথা হচ্ছে মানে আমরা আসি আর কি, যে আসলে যে সংবিধানের যে ষোড়শ সংশোধনী বাতিল হলো, কি পরিবর্তনটি হয়েছিল আসলে, মৌলিক কি কনসেপ্টের কারণে যে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা পাকিস্তানি কনসেপ্ট ছিল, এটা আমরা এনেছিলাম, এটা জিয়াউর রহমানের কনসেপ্ট ছিল, সামরিক শাসনামলের কনসেপ্ট, এই কথা কিন্তু বলা হয়েছে। এবং ইট ওয়াজ হেডেড বাই দ্য রাষ্ট্রের প্রধান আইন, এখানে খুরশিদ ভাই আছেন, তারপরে বলছি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল নিজে দাঁড়িয়ে প্রকাশ্যে যখন পার্লামেন্টে আইনটি পাশ হলো তখন তারা এটা নিয়ে বলেছিলেন যে এই জিনিসগুলি থেকে আমরা বের হয়ে আসলাম। কিন্তু সংবিধান, কিন্তু যারা সংবিধানের প্রধান যারা রক্ষক, যারা ভ্যানগার্ড, তারা হচ্ছে কারা? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এটাকে ওভাররুল করে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলছে নো। কি কারণে নো করেছে? সুপ্রিম কোর্ট বলছে যে এই যে পরিবর্তনটা আনা হয়েছে, যেটা ছিল আর্টিকেল 116 যে খুরশিদ ভাই বললেন, যে এটা ছিল হচ্ছে এখানে বলা ছিল যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এর মাধ্যমে পুরো কাজটি হবে। সেখানে তারা করেছে ওটা সরিয়ে দিয়ে তারা সেখানে প্রেসিডেন্টের কথাটা চেঞ্জ করে দিয়ে বলেছে যে পার্লামেন্ট উইল ডু দ্যাট। এখন প্রশ্নটি হচ্ছে যে আপনি আসলে কি পার্লামেন্ট এবং সুপ্রিম কোর্টকে কোনোভাবে কন্ট্রাডিক্ট মনে করেন কিনা তাদের কার্যক্রমের মধ্যে? আমার দেশের যে ডেমোক্রেসির যে প্র্যাকটিস এবং যে মান, আপনি যদি মানে একেবারে রিসেন্ট প্রেসিডেন্ট ধরেন 14 সালে 5ই জানুয়ারি নির্বাচনে যারা যারা এমপি হয়েছে, উইথ ডিউ রেসপেক্ট, কাউকে ছোট করেই বলছি না, বাট এটা যদি একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর ধরেন বা এটাকে যদি একটা মান ধরেন যে পার্লামেন্টের মান কেমন হতে পারে, আপনি পার্লামেন্টে যদি তাকিয়ে দেখেন, এবং তারা যদি সংবিধানের রক্ষক হয়ে যায় এবং তারা যদি জাজদেরকে নিজেরা এগ্রিড হয়ে একটার পর একটা, কারণ পার্লামেন্টে দ্যার ইজ সো মেনি পার্লামেন্টারি মেম্বার্স, দে অকার্ড ইন সো মেনি, মানে এত ধরনের তারা ক্রাইম করেছে। কোন মন্ত্রী আছে 13 বছরের জেল, স্টিল হি ইজ সিটিং ইন চেয়ার। কোন মন্ত্রী, কোন এমপির আছে 3 মাসের জেল। কোন এমপি আছে আবার জেল ফাঁকি দিয়ে সময় কমিয়ে এমপি হয়েছে। এরকম সো মেনি মানে ব্যাড রেকর্ড। এখন আসুন, তারা যখন বলে যে না আমরা জাজ সাহেবদের এই স্যাক করা, তাদেরকে প্রমোশন ডিমোশন সব আমরা কন্ট্রোল করব, তখনই কিন্তু সংখ্যাটি চলে আসে। আর অর্থমন্ত্রী যে কথাটি বলেছেন, খুরশিদ ভাই হয়তো মানে যে কোনো কারণে হোক এটাকে হয়তো খুব সফটলি দেখেছেন। আমি অ্যাজ এ ইয়াং ম্যান এই এত একজন ম্যাচিউরড ম্যানকে শিশু সুলভ আসলে দেখতে রাজি না। আমি মনে করব তাকে সে সম্পূর্ণ ইয়াংনেসের যৌবনে তাড়িত হয়ে তিনি উদ্দীপ্ত হয়ে কথাগুলি বলেছেন। কিরকম ভাবে উনি বলেছেন উই ডোন্ট কেয়ার। কারণ কিনো কেয়ার বলছেন যে তাদেরকে আমরা চাকরি দেই। জাস্ট হি ওয়াজ সেইং যে তাদেরকে চাকরি দেই। হি ইজ সাপোজ টু সে যে হি ইজ নট পেইং ফ্রম হিজ পকেট। দ্য গভর্নমেন্ট মানি ইজ হিজ ডিউটি, এটা ইজ চেয়ার। হি ইজ নট ডুইং, হি ইজ নট অথরাইজড টু ডু দ্যাট। সে কিন্তু হি ইজ জাস্ট এক্সচেকার। তার দায়িত্ব, তার ডিউটি রাষ্ট্রের যারা প্রতিনিধি রিপ্রেজেন্ট করে তাদেরকে পেমেন্ট দেওয়া। তার এখানে অডাসিটি দেখানোর কোনো সুযোগ নেই যে আই এম পেইং, হোয়াই হি ইজ গোয়িং এগেইনস্ট মি। কিন্তু তার অডাসিটি, সে কি বলেছে ফার্স্টে? বলছে আমরা যতবার করবে ততবার আমরা পাস করবো। খুরশিদ ভাই এখানে ক্লারিফিকেশন দিয়েছেন এটা সুন্দর করে, যে একই জিনিস আমরা কিভাবে রিপ্লেস করবো, বাতিলই হয়ে গেছে, এটা অলরেডি বাই ডিফল্ট ল। আপনারা আসুন তাহলে, একদিকে গভর্নমেন্ট ইজ সেইং দে আর প্রোটেক্টিং দ্য আপহোল্ডিং দ্য কনস্টিটিউশনস, আবার একই টাইমে কনস্টিটিউশনের যিনি রক্ষক, যারা প্রধান রক্ষক, তাদেরকে বলছেন তারা যারা বাতিল করেছে আমরা ওইটা আবার সাবমিট পাস করবো পার্লামেন্টে। মানে একটা স্টুপিডিটির সীমা থাকতে হবে আপনাকে, আপনি যেতে পারেন। আমি এখন মনে করেন যে স্টুপিডিটি আমার স্কাই ইজ দ্য লিমিট, দ্যাটস দ্য ডিফারেন্ট ইস্যু, তাহলে উই কুড হ্যাভ সে নো, আমরা উই ডোন্ট হ্যাভ এনি কমেন্ট টু ডু দ্যাট। নাম্বার 3 আসেন, উনি বলেছেন যে তারা এটা করতে পারে না। এখানে যে প্রশ্নটি এসে পড়ে, তখন প্রশ্ন আসে যে সুপ্রিম কোর্ট কি করবে না করবে, সেটা কে বলছে? একটা মিনিস্টার, ফুল মিনিস্টার এবং মোস্ট সিনিয়র মিনিস্টার, অ্যাজ এ প্রাইম মিনিস্টার পরে যিনি দেশকে রিপ্রেজেন্ট করেন। বাংলাদেশের যে বিজনেস রুলস আছে সেখানে দেখা যায় যে অর্থমন্ত্রী পজিশনটা অনেক সিনিয়র পজিশন, মোস্ট সিনিয়র পজিশন, এবং উনি একজন সিনিয়র পজিশন। উনি জানেন যে উনি এরশাদ সাহেবের আমলে অর্থমন্ত্রী ছিলেন, এরপরে গত 7-5-6 বার অনেকবার অর্থমন্ত্রী ছিলেন উনি। হি নোজ অল দ্য প্রসিডিউর, what parliament can do, what supreme court can do. Is not he's a newcomer, he not even know how to play, but হুইসেল হয়েছে সে হঠাৎ করে ফাউল করে ফেলেছে, not like that. ধীরে সুস্থে বুঝে শুনে, as before সে বলেছে 4,000 কোটি টাকা কিছু না,
তারপরে উনি 4 কোটি টাকার জন্য মামলা করেন। এই ব্যক্তি আমরা তার অবস্থা জানি, এবং হয়তো বলতে পারেন যে উনি হয়তো অনেক সময় যে খুশি যেটা বললেন যে একেবারেই হয়তো শিশুর আচরণ থেকে বলেছেন, কিন্তু প্রশ্নটি হচ্ছে এটার কি কোনো কাউন্টার হয়েছে কিনা। যদি শিশুসুলভ আচরণ আমি যদি অ্যাজ এ ফাদার মনে করি আমার বাচ্চাটি শিশুর আচরণ করে ফেলেছে, আমি হয় গেস্টের কাছে সরি বলি তার বিহেভিয়ারের কারণে, অথবা আমি এটা একটা রিজয়েন্ডার দেওয়ার চেষ্টা করি যে না শিশু যা করছে ওইটাই রাইট। না, তবে দলের পক্ষ থেকে জনাব ওবায়দুল কাদের বলেছেন যে এটি তার ব্যক্তিগত ব্যক্তিগত কখন আসবে? while you are not taking your chair, আপনি দলের একটা পজিশনে আছেন, আপনি অ্যাডভাইজার পজিশনে আছেন, আপনি অর্থমন্ত্রী হিসেবে আছেন, আপনি গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করছেন। যখন আমি ব্যক্তিগত কাজ করব, দ্যাট উইল বি ট্রিট অনলি ফর দ্য পার্সোনাল জব। আদারওয়াইজ বিং এ মিনিস্টার, হোয়াট এভার ইউ আর সেইং, হোয়াট এভার ইউ আর ডুইং, ইউ আর রিপ্রেজেন্ট দ্য গভর্নমেন্ট। এতটুকু বোঝার মতো আইন বা জ্ঞান বা সক্ষমতা আমাদের আছে। আমরা পরবর্তীতে আরো বিষয় জানবো। জনাব রাজিকুজ্জামান রতন, এই যে ষোড়শ সংশোধনীকে ঘিরে, তো এটি তো কোনো রাজনৈতিক ইস্যু নয়, কিন্তু তারপরে রাজনৈতিক দলের ভিতরে এটা নিয়ে কেন বিতর্ক হলো? আসলে আমরা এমন একটা দেশে বাস করছি যেখানে প্রত্যেকটা বিষয় কিন্তু রাজনৈতিকভাবেই বিবেচিত হয়, অথবা প্রত্যেকটা বিষয় আমরা রাজনৈতিকভাবেই বিবেচনা করতে অভ্যস্ত হয়ে উঠেছি। আদালতের যে কোনো রায়ের তো দুটো দিক থাকে, একটা হলো তার পর্যবেক্ষণ আর একটা হলো তার সিদ্ধান্ত। এই জন্য এটাকে বলে জাজমেন্ট, মানে বিষয়টাকে জাজ করে তারপর ভার্ডিক্টের জায়গায় আসে। আমরা সবসময় ভার্ডিক্টটাকেই প্রাধান্য নিয়ে আসি, কিন্তু জাজমেন্টটা যেমন একটা ডাক্তারদের যেমন একটা ডেসক্রিপশন তারপর প্রেসক্রিপশন হয়, যদি ডেসক্রিপশনটা ভালো মতো না নিতে পারে প্রেসক্রিপশনটা কিন্তু প্রপার হয় না। তাহলে কি বিবেচনায় কোন সময়ে আমাদের প্রধান বিচারপতি এই ধরনের কথা বললেন, সে কথাগুলো কি আসলে হাওয়া থেকে আসা নাকি সমাজ বাস্তবতা থেকে উঠে আসা, সেই দিকগুলো যদি আমরা বিবেচনা করি তাহলে এই রায়টা নিয়ে আমাদের এক ধরনের আলোচনা হবে। আর যদি এটা মনে হয় এই রায়ের কারণে কারোর ক্ষমতা থাকার অধিকার আছে অথবা অধিকার নাই, এরকম যদি জায়গা আসে, তাহলে কিন্তু আমরা আবার ওই গদির কেন্দ্রিক আলোচনা চলে গেলাম, নীতি কেন্দ্রিক আলোচনা থেকে বাদ দিয়ে। যেমন ধরুন, এখানে তিনি বলেছেন যে আমরা এমন একটা পঙ্গু সমাজে আছি যেখানে ভালো মানুষ আর ভালো হওয়ার স্বপ্ন দেখে না, কিন্তু খারাপ লোকেরা আরো লুটপাটের জন্য বেপরোয়া, ক্ষমতার অপব্যবহার এবং দাম্ভিকতা দেখানোর ক্ষেত্রে বাধা দেওয়ার মতো কোনো নজরদারি বা তদারককারী প্রতিষ্ঠান নাই। আমাদের দৈনন্দিন জীবনে কি প্রতিদিন তা দেখছি না? এমনকি তিনি যে দাম্ভিকতার কথা বলেছিলেন, আমরা আমাদের অর্থমন্ত্রীর কথার মধ্যে দিয়ে তো সেই দাম্ভিকতারই একটা বহিঃপ্রকাশ দেখলাম, যে দরকার হলে বারবার করব, কিংবা আমরা চাকরি দিয়েছি, এরকম কথা যে বলে। তাহলে এটার মধ্যে তো একটা দাম্ভিকতা বেরিয়ে আসে। এই দাম্ভিকতাটা তো আমরা আমাদের পর্যবেক্ষণেও আছে, আমরাও তো দেখছি প্রতিদিন। তাহলে এটা আমাদের আসলে গণতান্ত্রিক চেতনার সঙ্গে কি মেলে? যেমন লর্ড ড্যানিং এর একটা উদ্ধৃতি উল্লেখ করা আছে, সেখানে আমি ড্যানিং এর আরেকটা কথা বলতে চাই। তিনি একটা কথা এরকম বলেছিলেন যে সবচেয়ে পুয়ারেস্ট ম্যান ইন ইংল্যান্ড, সেও যদি কিং রাজাকে সমালোচনা করে বা ডিফাই করে, এবং সে যদি এমন একটা দরিদ্র ঘরে থাকে যার ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়ে, অথবা তার চাল উড়ে যাওয়ায় বাতাসে, অথবা ঘরে বাতাস ঢোকে, তাহলে তার ঘরে বৃষ্টির পানি ঢুকতে পারবে, তার ঘরে বাতাস ঢুকতে পারবে, কিন্তু ইভেন কিং সেও তার ঘরে ঢুকতে পারবে না। বলছে আনলেস হি হ্যাজ জাস্টিফিকেশন বাই ল, আইন ছাড়া একজন রাজা তার ঘরে ঢুকতে পারবে না। হয়তো দরিদ্র মানুষ বলে তার ঘরে বাতাস এবং পানি ঢুকতে পারবে। তাহলে এইরকম জায়গা, মানে লটাকে কোন জায়গায় দিয়ে যাওয়ার কথা ছিল। আমি আপনার কাছে ফিরে আসবো, ছোট একটা বিরতি নিয়ে আপনার কাছে ফিরে আসবো। সুপ্রিয় দর্শক, 7 রিং সিমেন্ট লেট এডিশন নিয়েছি ছোট্ট একটা বিরতি, ফিরবো খুব শিগগিরই, আমাদের সঙ্গে থাকবে। সুপ্রিয় দর্শক, দেখছেন এসএটিভির রাতের আয়োজন 7 রিং সিমেন্ট লেট এডিশন। আমরা আবারও ফিরছি আমাদের আলোচনায়। জি জনাব রতন, যে কথা বলছিলাম যে তিনি যে পর্যবেক্ষণটা দিয়েছেন যে এখানে মানুষ ভালো হওয়ার স্বপ্ন দেখতে ভয় পায়, কারণ ভালো হয়ে সে কি করবে সমাজে, কিন্তু দুর্বিনীত এবং অপরাধীরা তারা কিন্তু অপরাধের মাত্রা আরো বাড়িয়ে তুলছে। এবং একটা সমাজ যদি স্বপ্ন দেখতে ভয় পায়, একটা সমাজ যদি কুণ্ঠিত হয়ে থাকে, তাহলে সেই সমাজকে কি আমরা একটা গণতান্ত্রিক সমাজ বলতে পারি? ফলে এটা আমাদের প্রতিদিনের পর্যবেক্ষণ থেকে আমরা দেখছি। আবার তার আর একটা পর্যবেক্ষণ আছে যে ক্ষমতালোভীরা দুবার আমাদের রাষ্ট্রকে বানানা রিপাবলিকে পরিণত করেছিল, যেখানে ক্ষমতালোভীরা তাদের অবৈধ ক্ষমতাকে বৈধ দেওয়ার জন্য জনগণকে পণ্যরূপে দেখেছে, ধোঁকা দিয়েছে। তারা জনগণের ক্ষমতায়ন করেনি, অপব্যবহার করেছে। তারা নানা রকম ধোঁকাবাজির আশ্রয় নিয়েছে, কখনো ভোটের নামে, কখনো জোরপূর্বক নির্বাচনের নামে, কখনো নির্বাচন না করে। আর এর মধ্যে দিয়ে সুস্থ ধারার রাজনীতি পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এই যে পর্যবেক্ষণটা, এটা কি আমাদের সমাজের মধ্যে বিরাজ করে না? কিংবা 2 বছরের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নটাও তিনি বলেছেন। ফলে এই পর্যবেক্ষণটা যেমন আমাদের বিবেচনা করতে হবে, আবার কোন সমাজ
কোন ধরনের রাজনীতির কারণে এই পরিস্থিতিটা তৈরি হলো সেটাও বিবেচনা করতে হবে। আমরা যদি মানে প্রধান বিচারপতি কি বলেছেন সেটাকে যাচাই না করে আমরা যদি তার বিরোধিতা করাটাকেই, অথবা যদি এরকম করে যে প্রতিক্রিয়াটা এমন দিলাম সেটা যুক্তি নির্ভর প্রতিক্রিয়া না হয়ে কখনো ইগো তাড়িত বা কখনো স্বার্থ তাড়িত প্রতিক্রিয়া হয়, তাহলে কিন্তু আমরা প্রধান বিচারপতির পর্যবেক্ষণটার মূল্য দিতে পারবো না। এবং সমাজের যে বেদনা তাকে স্পর্শ করেছে এবং ভবিষ্যতের যে দুঃস্বপ্ন তিনি দেখছেন যে এভাবে চলতে থাকলে এই দেশের কি দাঁড়াবে, তিনটা যে প্রধান অঙ্গ আমরা যদি বলি জুডিশিয়ারি, লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ, এই তিনটা কি পরস্পর প্রতিদ্বন্দ্বী হয়ে গেলে একটা রাষ্ট্র কি তার গণতান্ত্রিক কাঠামো ধরে রাখতে পারবে? এটা বুর্জোয়া রাষ্ট্রের উন্মেষের সময় দিয়ে কথা বলা হয়েছিল, রাষ্ট্রের তিনটা অর্গান সেটাকে কাজ করতে হবে। তার সঙ্গে চতুর্থ অর্গান, ফোর্থ স্টেট, যেটা বলা হয়েছিল সংবাদ মাধ্যম। এখন যদি 57 ধারা দেশে বহাল থাকে তাহলে সংবাদ মাধ্যমও তো সেলফ সেন্সর অথবা কখনো মানে মানে ভয়ে কুকড়ে যাবে। আর সাধারণ মানুষের মধ্যে যদি একটা ভয়ের প্রভাব থাকে আর ক্ষমতাসীনদের যদি যা কিছু করার প্রবণতা থাকে, সেদের সাথে গণতান্ত্রিক পরিস্থিতিটা টিকবে না। সেটার অর্থেই আমরা মনে করি যে প্রধান বিচারপতির এই পর্যবেক্ষণটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত তো আমাদের ষোড়শ সংশোধনী সম্পর্কে সিদ্ধান্ত হয়ে গেল, শুধু সিদ্ধান্ত আলোচনা না করে পর্যবেক্ষণটাকে যদি আমরা খুব বিবেচনার সঙ্গে নেই, তাহলে আজকে সমাজের যে একটা আতঙ্কের পরিস্থিতি আছে, কিংবা যে গণতন্ত্রের যে বিপুল আকাঙ্ক্ষা আমাদের স্বাধীনতার সময় ছিল, সামরিক শাসন বিরোধী লড়াইয়ের মধ্যে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার যে বিপুল আকাঙ্ক্ষা এবং উদ্যম আমাদের ছিল, আমরা স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং সামরিক শাসন বিরোধী লড়াইয়ের চেতনা এটাকে আপহোল্ড করতে পারবো। কিন্তু সেটা না করে আমরা শাসক গোষ্ঠীর মধ্যে দেখছি একটা সেকি হয়ে যাওয়া, মনে হলো যে শাসক গোষ্ঠী বোধহয় তারা মানে কোণঠাসা হয়ে পড়েছেন। আচ্ছা, শাসক গোষ্ঠীর কোনো একটা সিদ্ধান্ত কি ভুল হতে পারে না? ভুল হলে ভুলকে কি ভুল বলা যাবে না? নাকি আমরা যা বলেছি তাই ঠিক? তাহলে তো প্রধান বিচারপতি ওই কথাটাই ঠিক, যে আমরা এমন আমিত্বের মধ্যে আছি যে আমি যা করছি তাই ঠিক, আই অন দ্য স্টেট, আমি যেটা বলবো সেটাই সব ঠিক। তাহলে এটা তো একজন ফেসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ হয়ে যায়। এটা শুধু কর্তৃত্ববাদী মানসিকতা নয়, এটা ফেসিবাদী মানসিকতার মতো হয়ে যায়। ফলে এই জায়গা থেকে রাষ্ট্র যদি মুক্ত হয় তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, প্রধান বিচারপতির পর্যবেক্ষণটাকে আমরা বিবেচনায় নিয়েছি। জি, আমি আসবো জনাব খোরশেদুল আপনার কাছে, এবং তার আগে আমাদের দর্শকদের কয়েকটি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো একটু নিয়ে আসতে চাই। বলেছেন সিরাজুল, এই রায় বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা কমবে না বাড়বে? জনাব খুরশিদ আলম বলবেন। রিয়াজ বলেছেন, রিয়াজউদ্দিন আহমেদ, বিএনপি মাগুরা 2, এরপরে সরকার, আপনার কথাটা পুরোপুরি আসেনি, ভেঙে গেছে, অন্য ফরম্যাটে হয়তো পাঠিয়েছেন। বেলাল বলেছেন যে সরকার এবং বিরোধী দল এখনো প্রতিহিংসামূলক বক্তব্য দিয়ে যাচ্ছে, সেটি কিন্তু সুষ্ঠু নির্বাচনের দিকে ব্যাঘাত ঘটাতে পারে। খোকা বলছেন যে তাহলে রাজনীতিবিদ যারাই যে কথাই বলেন সবই আবেগের কথা বা ব্যক্তিগত মতামত কিনা, ব্যারিস্টার পারভেজ বলবেন। বেলাল বলেছেন যে সমস্ত আইন জাতিকে আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে সে সমস্ত আইন বাংলাদেশে সংবিধানে বহাল রয়েছে কিনা, আর যদি তা থাকে তাহলে সেগুলো কি পাল্টানোর কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, বিশেষজ্ঞরা বলবেন। জি, জনাব খুরশিদ আলম। জি, আমার প্রশ্নটা হলো এই রায়ের ফলশ্রুতিতে আস্থা বাড়বে না কমবে? জি, আস্থা তো বাড়া কমার ব্যাপার না, অবশ্যই আস্থা আছে জুডিশিয়ারির উপর। আপনি জানেন হাইকোর্ট ডিভিশন বা অ্যাপেলেট ডিভিশন মানুষ এখনো তো আসছে, এখনো তো বিচার পাচ্ছে। হাইকোর্ট ডিভিশন সুমোটো রুল ইস্যু করছে, একটা পত্রিকার নিউজ পেপার দেখে, সেটাও অ্যাবসলিউট হচ্ছে। তো অবশ্যই আস্থার জায়গাটা আদালতে আপনার থাকতেই হবে। আস্থার এখানে প্রশ্ন না, প্রশ্ন হলো বিচার পাওয়ার ক্ষেত্রে। আপনার বিচার পাওয়ার ক্ষেত্রে আপনাকে আসতে হবে, বিচার চাইতে হবে, আপনার গ্রিভান্স নিয়ে আসতে হবে। সেই গ্রিভান্স যদি আপনি প্রপারলি এজিটেট করতে পারেন অবশ্যই আপনি বিচার পাবেন। আমাদের হাইকোর্ট ডিভিশনে প্রতিদিন কত মামলার রায় হচ্ছে, মোর দেন 50% রায় গভর্নমেন্টের এগেইনস্টে যাচ্ছে। এটাই তো একটা বড় এক্সাম্পল যে এখনো আপনি বিচার পাচ্ছেন। যেমন আমরা দুর্নীতি দমন কমিশনের মামলা করছি, দুর্নীতি দমন কমিশনের অনেক মামলা হাইকোর্ট সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে, হাইকোর্টের রায় বাতিল করার রায় সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। আবার অনেক মামলা দুর্নীতি দমন কমিশন বলেছে নিচের করে যান, ওখানে ট্রায়াল ফেস করেন। কাজেই অবশ্যই আস্থা তো থাকতেই হবে, আস্থা না থাকলে তো আপনি চলতে পারবেন না। কারণ জুডিশিয়ারি এটা বাংলাদেশের মানুষের লাস্ট রিসোর্ট। আমি মনে করি আস্থা অবশ্যই আছে এবং থাকবে। এই রায়ের ফলশ্রুতিতে মানুষের আস্থা অবশ্যই অনেক বাড়বে। জি,
আমি ব্যারিস্টার পারভেজ আপনার কাছে আসতে চাই, আমাদের দর্শকের প্রশ্ন ছিল, প্রশ্ন আবেগের একটা প্রশ্ন ছিল যে তাহলে আসলে কোনটা ব্যক্তিগত আবেগ আর কোনটা আবেগ না, সেটার একটা প্রশ্ন আসছে। আমার কথা হচ্ছে যে ওয়াইল ইউ আর ইন চেয়ার, কারণ আমি একটা কথাটা উদাহরণ দিচ্ছি এরকম, যেমন ধরেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অথবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারা যখন একটি কথা বলেন তখন কিন্তু সেটা ব্যক্তিগতভাবে বলেছেন বা বিরোধী দলের নেত্রী হিসেবে বলেছেন কিনা বা প্রধানমন্ত্রী হিসেবে বলেছেন কিনা এই সুযোগটা কিন্তু থাকছে না। While you are having this conversation in your rooms with your particular very private people, that could be the very personal conversation. That's a different issue. We are not talking about this one. In front of the press, এবং you are very confidently with showing your audacity, you cannot spell your private conversation. এটা হচ্ছে আমার opinion. খোরশেদ ভাই যে কথাটা বলেছেন তার সঙ্গে অবশ্যই আমি একমত। আমাদের তো একটা জায়গা থাকতে হবে যেখানে মাল্টিমিডিয়া আমরা দাঁড়াবো, যতটুকু হোক, যত রকমের যে কথা বলছি যে যে বলেছেন একটা খুব মারাত্মক কথা বলেছেন যে সরকার কি তাহলে ভুল করতে পারে না, মানে আমার যদি ধরেও নেই তর্কের খাতিরে যে ঠিক আছে দ্যাট ওয়াজ মিস্টেক, সুপ্রিম কোর্ট অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে, কনস্টিটিউশনাল গার্ডিয়ান হিসেবে সেটাকে রেকটিফাই করে দিয়েছে, দ্যাট ওয়াজ নাথিং রং। বাট রিয়াকশনটা হচ্ছে কি, সেই রিয়াকশনটা নিয়ে কিন্তু আমরা কথা বলছি। এবং আপনি দেখেন যে এটা এটা খুব গুরুত্বপূর্ণ কথা যে আমরা জাজমেন্টের কথা বলছি, তার যে অবজারভেশন পার্টটাকে আমরা সম্পূর্ণ কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার চেষ্টা করি, শুধুমাত্র আমরা ভার্ডিক্টে নিয়ে উপরেই আমরা ঝাঁপিয়ে পড়ি, বলি যে না এটা করে নাই বা এটা করেছে। একটা জাজমেন্টে সবাইকে কখনো খুশি করা সম্ভব না। গভর্নমেন্ট এই যে এত বছর ধরে যা করেছে, সুপ্রিম কোর্টের এই জাজমেন্টের মাধ্যমে আমি মনে করি একটা রিফ্লেকশন এসছে, মানে ঠিক গভর্নমেন্ট কি ভাবে কি ওয়েতে পাওয়ারটাকে প্রিজার্ভ করেছে, কিভাবে এখানে ক্রোলিং করে থাকার চেষ্টা করেছে, অন্যরা কিভাবে ড্রেজিং করার চেষ্টা করেছে। আমি মনে করি অল দ্য পার্টিজ হ্যাভ বিন এগ্রিড বাই দিস জাজমেন্ট। বাট আশার যে প্রশ্নটা আমি প্রথমবার করেছিলেন যে অ্যাজ এ রেসপন্সিবল পার্টি হিসেবে আপনি কোনো এখানে আশার আলো দেখতে পান কিনা, আমি মনে করি যে এটি হচ্ছে আশার আলো, যেটা খুশিবাবু মাত্র বললেন যে আলটিমেটলি আমাদের একটা জায়গায় দাঁড়াতে হবে। আপনি কোন অবস্থাতে একটা যখনই আপনারা স্টেট ঘোষণা করবেন তার অন্যতম প্রধান রিজোর্ট বা আস্থার জায়গাটা হচ্ছে জুডিশিয়ারি। এটাকে আপনি যতবারই ভাঙার চেষ্টা করেন না কেন, নষ্ট করে দিবেন, কোনো কোনো ভাবে সেটা স্ফুলিঙ্গ কিন্তু আপনাকে আঘাত করবে বা আপনার প্রতি ছবি ফুটে উঠবে। আমি মনে করি হোয়াট এভার ইজ হ্যাপেন, গভর্নমেন্ট হ্যাজ টু রিয়েলাইজ যে দ্যাট ওয়াজ সিম্পলি ব্লান্ডার, আমি বলবো পার্সোনালি। এখন যেহেতু ওবায়দুল কাদের সাহেব বলেছেন একটা জিনিস, এই জায়গাটা খুব আশার আলো আমি দেখছি যে উনি এটা পজিটিভলি নিয়েছেন যে না, হিজ স্টেটমেন্ট ইজ নট পার্টি স্টেটমেন্ট অর গভর্নমেন্ট স্টেটমেন্ট, এটা বলেছেন। এখন ইট কুড বি রাইট, ইট কুড বি রং, দেয়ার আর ডিফারেন্ট ইস্যুস। এটা হয়তো এটা নিয়ে একটা ব্যাড সিনকেট হতে পারত, আদালত হয়তো তার বিরুদ্ধে শ্রম দায়ী করতে দেখা চাইতে পারে, এখনো সুযোগ আছে যে বিং এ চেয়ার আপনি কেন এই কথাটা বলেছেন, আপনি এসে ব্যাখ্যা দেন, হতে পারে, এটা কোনো খারাপ কিছু না। আমি মনে করি আজকে সুপ্রিম কোর্ট যদি একটা শ্রম রুল জারি করে এগেইনস্ট দ্য অর্থমন্ত্রী, ইটস নাথিং রং, সে তার নিশ্চয় কোনো একটা অবজারভেশন আছে। অর্থমন্ত্রী হিসেবে উনি যে কথাটি বলেছেন যে আমরা বারবার জাজমেন্ট এটা পাস করব, আমরা আবার করব, ওনারা চাকরি দেই, নিশ্চয়ই একটা পার্সোনাল অবজারভেশন অবশ্যই আছে। হি কুড এক্সপ্লেইন হিমসেলফ বিফোর দ্য কোর্ট, আমি কোনো খারাপ কিছু দেখি না। তাতে যেটা হবে, গভর্নমেন্ট হ্যাজ টু ক্লিয়ার দেয়ার পজিশন। গভর্নমেন্ট তখন গভর্নমেন্টের যে ল অফিসার আছেন তিনি অবশ্যই গভর্নমেন্টের পক্ষে কি বলার বক্তব্য আছে এটা ক্লিয়ার হবে, এবং অর্থমন্ত্রী হিসাবে উনি কি ডিফেন্ড করতেছেন সেটাও হবে। পাশাপাশি যদি অন্যান্য কোনো এমিকাস কিউরি থাকেন, তখন কোর্ট যদি মনে করেন আরো কাউকে আমরা কোর্টের বন্ধু হিসেবে আর কাউকে আমরা নিয়োগ করবো, তখন দ্যাট উড বি দ্য ভেরি গুড ডিবেট। সো আলটিমেটলি এখন যেটা আমরা 4জন 5জন 3জন মিলে ডিবেট করছি, দ্যাট উড বি দ্য লাস্ট রিজোর্ট ফর আস, যে এইখানে একটা সমাধান হয়ে যাবে। আমি এই প্রেক্ষিতে আরেকটু যোগ করতে চাই যে তাহলে বিএনপি এখন যেটা বলছে যে আসলে যে সুপ্রিম জুডিশিয়ারি যে পাওয়ার, অর্থাৎ সেই পাওয়ারটা কিন্তু এখন তাহলে পূর্ণাঙ্গ ভাবেই আছে না, এটা অলরেডি ল হয়ে গেছে। আপনি জানেন, আমি একটু অ্যাড করে দিই, সুপ্রিম কোর্ট যখন রায় দিয়ে দেয়, এটার জন্য কিন্তু আপনি এখানে খুশিদ ভাই আমাদের সবার এখানে সবচেয়ে সিনিয়র আছেন, যখন রায়টা দিয়ে দিবে ইটস বাই ডিফল্ট এটা ল। এখন গভর্নমেন্টের হচ্ছে এটাকে রুলস করার জন্য পার্লামেন্টে পাস করবে, এখানে যদি আরো কোনো অ্যামেন্ডমেন্ট লাগে সেটা অ্যাড করবে, কোনো রেকটিফাই করা, বাট দ্যাট কুড বি পসিবল। না, আমি ডিফারেন্ট অন্য একটা জায়গায় যে বিএনপি এখন এটাকে সাধুবাদ জানাচ্ছে, অর্থাৎ বিচার বিভাগের যে স্বাধীনতা সেটা পূর্ণাঙ্গভাবে আছে, কিন্তু বিএনপিরই কিন্তু আমরা বলতে দেখেছি, আমরা পত্রিকায় দেখেছি, সমাজ সম্মেলন করে আপনারা বলেছেন যে বিচার বিভাগের উপর সরকারের অনবরত হস্তক্ষেপ রয়েছে। খুব পরিষ্কার আপনি কিন্তু খুব ভালো একটি পয়েন্ট ধরেছেন। হস্তক্ষেপের দেখেন নমুনাটা দেখেন, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন জাজমেন্ট দিয়েছে, অর্থমন্ত্রী চোখ রাঙিয়ে বড় বড় করে মানে মোটা ঠোঁট বাকিয়ে উনি ওনার মতো করে বিবৃতিও দিয়েছেন, চোখ রাঙানো কিন্তু বাকি নয় কিছু। আর এখন আসুন যে আপনি বলছেন যে বিএনপি তো বারবার আশঙ্কা প্রকাশ করতেছে, আশঙ্কা সত্য হয়ে গেল তো
বিএনপি যে বারবার বলছে যে সরকার বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করার চেষ্টা করছে, দ্যাট ইজ এ বিগ এক্সাম্পল যে করছে। হ্যাঁ, সুপ্রিম কোর্ট এখানে তার যে চোখ লাগানটিকে উপেক্ষা করতে পেরেছে, এটি হচ্ছে বড় জায়গা। এই জায়গাটি হচ্ছে অ্যাজ এ পার্টি হিসেবে সবসময় রাখবেন যে একটা অপোজিশন পার্টির প্রধান কাজ কি, অ্যাওয়ারনেসকে বিল্ড আপ করা, জনগণের অ্যাওয়ারনেসকে একটা জায়গায় কনসেন্ট্রেট করা, সরকার যদি কোনো কিছু মিস্টেক করে সেটাকে রেকটিফাই করার জন্য প্রেশার সৃষ্টি করা। বাট অপোজিশন পার্টি কোনো কিছু করতে পারবে না, তারা অনলি এই অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করতে পারবে, গভর্নমেন্টকে প্রেশারাইজ করতে পারবে, ডু ইট অর ডোন্ট ডু ইট, ইউ সাপোজ টু ডু দ্যাট, ইউ সাপোজ টু নট টু ডু দ্যাট, এইসব জিনিসগুলি গভর্নমেন্টকে উপর প্রেশার সৃষ্টি করতে পারবে। তার মানে এই যে বিচার বিভাগের কথা বলে বিএনপি যে জনমত তৈরি করতে পেরেছে, পাশাপাশি বিচার বিভাগে যারা কর্মরত তাদের উপরে কিন্তু মানসিক চাপ সৃষ্টি হয়েছে যে না, আমাদের কোনো অবস্থাতেই সরকারের কোনো কাজের যেটা সরকারের যেটা সংবিধানের সাংঘর্ষিক নয় সেটাকে আমরা অবশ্যই অ্যালাউ করবো। স্বাভাবিক, সংবিধানের সঙ্গে যেটা সাংঘর্ষিক আছে সেটা তো সুপ্রিম কোর্ট কোনোভাবেই করবে না, সেটা সরকার চোখ লাগালেও করবে না, চোখ না লাগালেও করবে না। সো বিনে মানে তাদের যে ইন্ডিপেন্ডেন্স হিসেবে যে সার্বভৌমত্ব আছে এটা রক্ষা করার দায়িত্ব সুপ্রিম কোর্টের, এবং সংবিধানের প্রধান রক্ষক সুপ্রিম কোর্ট। সেই জায়গায় সুপ্রিম কোর্টের সংবিধানকে রক্ষা করার জন্য সুপ্রিম কোর্ট এগিয়ে এসছে। এখানে তো সুপ্রিম কোর্টের এটা কাজই এটা। আজকে অর্থমন্ত্রী যে রিয়াকশনটা দেখিয়েছে, আমি সরি টু সে হি ইজ এ ভেরি সিনিয়র সিটিজেন, আমাদের মানে আমার বলবো আমার বাবার বয়সের চেয়েও বেশি বয়সী সে, তো সেই জায়গায় তার বিঙে এই সিনিয়র সিটিজেন হিসেবে যদি সে এই ভাষায়, এই টোনে, এই জেস্টার উনি প্রকাশ করেন, তাহলে আমরা যারা ওনার ফেলো আছি, আমরা যারা ছোট আছি, আমরা যারা শিখছি বা শিখবো বা আগামীতে যাবো, তারা কিভাবে প্রকাশ করবো সেটা কিন্তু একটা বড় বিস্ময়ের বিষয়। তো সবচেয়ে পজিটিভ হচ্ছে যে উনি ব্যতি রেখে আর কেউ এটার ব্যাপারে কোনো কথা বলেনি। খুরশিদ ভাই ইজ হিয়ার, হি সাপোজ টু সে যে আসলে এটা কি, উনি এটা যদিও এটা ইচ্ছে করে উনি এটা পজিটিভলি দেখেছেন যে উনি বয়স্ক মানুষ হয়তো নিজের মতো করে বলেছেন, বাট আমি মনে করি হোয়াট এভার ইজ হ্যাপেন, গভর্নমেন্ট শুড হ্যাভ ওয়ান স্টেটমেন্ট ফর দ্যাট। গভর্নমেন্টের অবস্থানটা কি, গভর্নমেন্ট হেরে যায়নি, আমি কিন্তু এখানে সম্পূর্ণ একমত রতন ভাইয়ের সাথে, গভর্নমেন্টে হারার কিছু নাই এখানে, বরং আমি মনে করি যে জনগণের বিজয় হয়েছে। জনগণ মানে সরকার, আপনাকে বুঝতে হবে, আপনি যদি বলেন যে ইফ ইউ আর রিপ্রেজেন্টিং দ্য গভর্নমেন্ট মানে পিপলস, তাহলে কি অবশ্যই জনগণের বিজয়। তো জনগণের বিজয় কখন? সংবিধানের বিজয় মানে জনগণের বিজয়। আপনি দেখেছেন একটা কথা খেয়াল করে দেখবেন, রতন ভাই আছে, রশিদ ভাই আছে, আপনি এখানে বলছেন, সরকার কিন্তু প্রতিটা ক্ষেত্রে বলে যে সংবিধান থেকে আমরা একচুলও নড়বো না, আমরা এক সেকেন্ডের সংবিধানের বাইরে আমরা যাবো না। ওয়েল, তো সংবিধানের বাইরে বলতে কি বলছেন আপনি যখন সংবিধানকে ভায়োলেট করে মেইন স্পিরিটের সাথে সাংঘর্ষিক আপনি আইন পাস করছেন, তখন সেটা অবশ্যই এটা ভায়োলেট দ্য ল। আপনি খুব সারপ্রাইজ হবেন যে চিফ জাস্টিস যে কথাটি বলেছেন, যদি আপনি আমলে নেন তাহলে বুঝতে হবে যে এরকম একটা শব্দ উনি বলেছেন। আমি জাস্ট পড়ে শোনাতে আপনাকে একটা সেকেন্ডের মধ্যে। উনি বলেছেন যে কিরকম মানে গুরুত্বপূর্ণ, ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, চতুর্থ সংশোধনীতে ফোর্থ অ্যামেন্ডমেন্ট যেটা ছিল 116 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের পরিবর্তে রাষ্ট্রপতি শব্দটি প্রতিস্থাপন করে নিম্ন আদালতের স্বাধীনতাকে হত্যা, সংকুচিত মানে একদম ন্যারো করে ফেলা, কুঠারের নিচে মানে ওয়াইটেড ডাউন, কুঠারের নিচে ফেলা হয়েছে। এটা সংবিধানের মৌলিক কাঠামোর লঙ্ঘন এবং রাষ্ট্রপতি শব্দ প্রতিস্থাপন সংবিধানের পরিপন্থী, আল্টারভায়ার্স টু আওয়ার কনস্টিটিউশনস। তার মানে কি, ইটস এ ভেরি ক্লিয়ার যে 4th অ্যামেন্ডমেন্ট এন্ড 16th অ্যামেন্ডমেন্ট এই দুটোই কিন্তু আল্টারভায়ার্স টু দ্য কনস্টিটিউশন। সংবিধানের যে মৌলিক যে চেতনাটাকে আমরা বলি, চেতনার শুধুমাত্র আপনি কেন শুধুমাত্র মানে অর্থনৈতিক চেতনা, মুক্তি চেতনা বলতে বোঝানো হবে না, আপনাকে যে মৌলিক চেতনা বলতে আমি বুঝবো যে আপনি সংবিধান দেশের লটাকে আপন করছেন, সেই মৌলিক সাথে সাংঘর্ষিক। কে বলছেন কি আমি আপনি মানে XYZ নট লাইক দ্যাট, হু ইজ আপহোল্ডিং দ্য কনস্টিটিউশন এন্ড হু ইজ দ্য ব্যান্ডার অফ দ্য কনস্টিটিউশন। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেছেন এই মন্তব্য, অবজারভেশনে বলেছেন। অ্যাবসলিউটলি। আমি ছোট একটা বিরতি নেব, বিরতির পরে এসে আমি জনাব খুশি থাকবেন আপনার কাছে জানতে চাইবো যে তাহলে এখন এই রায়ের পরে এখন তাহলে বিচারপতির অভিশংসনের ব্যবস্থাটা কি হবে, সেটা নিয়েও কিন্তু বিতর্ক রয়েছে। আমরা আসলে একটু কংক্রিট জায়গাতে আসতে পারলাম কিনা সেটা আমরা ছোট একটা বিরতির পরে ফিরে আসবো। 7 লেট এডিশন নিচ্ছি, ছোট্ট আরেকটা বিরতি, ফিরবে শিগগিরই আমাদের সঙ্গে। সুপ্রিয় দর্শক, দেখছেন এসএটিভি রাতের আয়োজন 7 লেট এডিশন। আমরা আবারও ফিরছি আমাদের আলোচনায়। জনাব খুরশিদ আলম খান, আমি অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি জানতে চাই যে একটি রায়কে ঘিরে রাজনৈতিক দলগুলো কেন আলাদা হয়ে গেল, কেন আওয়ামী লীগ এটিকে তাদের প্রত্যাশিত রায় হিসেবে মেনে নিতে পারছেন এবং হতাশাজনক বলছে, তারা ক্ষোভ প্রকাশ করছেন, এবং অন্যদিকে বিএনপি এটিকে তার ফসল হিসেবে ঘরে তোলার চেষ্টা করছে, কিন্তু আসলে তো বিষয়টা সেরকম না। অবশ্যই না, এটা আসলে আমাদের পলিটিক্যাল কালচার। একটা জাজমেন্ট যদি গভর্নমেন্টের পক্ষে যায়, দেখবেন অপোজিশন এটা একটা প্রশ্ন উঠাবে, আবার যদি অপোজিশন যদি দেখে গভর্নমেন্ট হেরে গেল,
এটা তারও একটা প্রশ্ন উঠায়। এটা আসলে আমাদের পলিটিক্যাল কালচার, আমরা একটা লিমিটেশনের বাইরে উঠতে পারছি না। এটা আমাদের আসলে নৈতিকতা বা মানসিকতার একটা ব্যাপার আছে। আমার মন মানসিকতা সবকিছুর ঊর্ধ্বে উঠে এটা জিনিসটা দেখতে হবে। আমি যখন একটা রায়কে অ্যাসেসমেন্ট করবো, আমি যদি একটা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হই, আমি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যদি আমি হয়েও থাকি, আমাকে রায়টা অ্যাসেস করতে হবে ইন দ্য লাইট অফ দ্য অবজারভেশন কি আছে, গাইডলাইন কি আছে, সেভাবে। আমি যদি আমার পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে প্রত্যেকটা জাজমেন্ট দেখি, তাহলে দেখবেন একটা আমার পছন্দ হবে, একটা পছন্দ হবে না। কাজে আমার মনে হয় এটা আমাদের পলিটিক্যাল পার্টিস, যারা রাজনৈতিক দল, যারা ক্ষমতাসীন, অপোজিশন, যাই বলেন, এদের একটা সংকীর্ণতা, এদেরকে কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে হবে। আলটিমেটলি দেশ চালাচ্ছে রাজনীতিবিদরা। আজকে আওয়ামী লীগ আছে, কালকে আরেক পার্টি আসবে, পরশু আরেক পার্টি আসবে, যেই আসুক, এই সংকীর্ণতা থেকে যদি উঠতে না পারে, তাহলে কিন্তু এই যে বারবার গভর্নমেন্ট ভুল করছে, এটিকে ভুল হতেই থাকবে। আমার মনে হয় ডেমোক্রেসির ফার্স্ট ক্রাইটেরিয়া হলো পলিটিক্যাল পার্টিস তার নিজের মধ্যে ডেমোক্রেটিক কালচারটা মেনটেন করতে হবে। আমি যদি নিজের রাজনীতির চর্চার মধ্যে গণতন্ত্রের নিজে যদি চর্চা না করি, আরেকজনকে উপদেশ দেওয়াতে আমার মানাবে না। আচ্ছা, আমি নিজে আগে আমাকে একটা কালচার মেনটেন করতে হবে, সেই কালচারটা আমার পার্টিতে ডেভেলপ করতে হবে, এবং আমার এগেইনস্টে জাজমেন্ট গিয়েছে সেটাকে আমার অ্যাকসেপ্ট করার মানসিকতা থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে বিচারপতি অভিশংসনের বিষয়টি কি তাহলে এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল? হ্যাঁ, এটা তো এখন আর জাজমেন্টে বলেই দিয়েছে, এটা রিভাইভ হয়ে গেল। এখন যদি কোনো জাজকে যদি আপনি কোনো ইমপিচমেন্ট করতে চান, কোনো ইলেকশন যান, থ্রু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এবং যেভাবে 39টা পয়েন্টে গাইডলাইন দিয়েছে, আমার তো মনে হয় জজ সাহেবরা বাইরে আর কথাও বলে কিনা সন্দেহ। কারণ বিচারপতি কোথায় কিভাবে চলবে, এবং ওনার জাজমেন্ট 6 মাসের মধ্যে দিয়ে দিতে হবে। 6 মাসের মধ্যে জাজমেন্ট ওনাকে সাইন করে দিয়ে দিতে হবে। একটা বিচারপতি 6 মাসে হয়তো 40টা জাজমেন্ট দিচ্ছে, ওনার কারেকশন করতে দেখতে সময় সাপেক্ষ ব্যাপার। আমরা যখন দুই পক্ষ আর্গুমেন্ট করি, আর্গুমেন্ট করা, উনি নোট করার পরে ভিতরে গিয়ে উনি নিজে আবার ডেভেলপমেন্ট করেন, আবার নিজে দেশি বিদেশি অনেক ডিসিশন উনি ঘাটেন। দেখা যাচ্ছে জাজমেন্ট অনেক রিচ করতে চাচ্ছেন উনি। একসময় দেখা যাচ্ছে কারণ এটা প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে, জাজমেন্টের রিপোর্ট হচ্ছে, আর একটা 10টা কেসে এটা আমরা ইউজ করছি। তো কাজে সেই ক্ষেত্রে সেখানেও জাজদের হাত পা বেঁধে দিয়েছে, তাকে 6 মাসের মধ্যে জাজমেন্ট সই করে দিতে হবে, প্লাস তার কোড অফ কন্ডাক্ট। এবং তা উনি কথা বলার সময় উনি পাবলিক প্লেসে কথা বলতে পারবেন না। উনি মানে সোজা কথা, আমি যেটা বুঝতে পারলাম, মানে আমার ক্ষুদ্র জ্ঞানে, একজন জজ সাহেব বই পড়বেন, বিচার করবেন, দুপক্ষ শুনবেন, এর বাইরে ওনার কোনো কাজ নেই। আর আমার তাই মনে হচ্ছে 39টা পয়েন্ট এমনভাবে করে দিয়েছে, একেবারে একজন জজ সাহেব উনি নথি কোর্টে আজদাসে বসবেন, দুপক্ষ শুনবেন, রায় দিবেন, এবং উনি কোর্টের বাইরে কোনো কমেন্ট করার স্কোপ নাই। এই পয়েন্টগুলো যদি আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি ফলো করেন, তাহলে জাজ সাহেবরা, এটা আমি মনে করি ইটস এ পজিটিভ সাইড। এক সময় তো জাজ সাহেবরা কোনো কথাই বলতো না, এক সময় তো ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি একজন ডিস্ট্রিক্ট জাজের কাছে গল্প শুনেছি যে ইন দ্য ইয়ার 1966 কোন একটা ডিস্ট্রিক্ট, আমার মনে নেই, নর্থ বেঙ্গলের, ওই ডিস্ট্রিক্ট জাজ যখন একটা বিয়েতে গেল, সবাই উঠে দাঁড়ায়, এবং ডিস্ট্রিক্ট জাজ যতক্ষণ ছিল 10 মিনিট, উনি আবার 10 মিনিট পরে ব্যাক করলেন। উনি কারোর সঙ্গে কোনো কথা বলেনি, খাবার টেবিলে বসছে, ওনাকে ডিসি সাহেব রিসিভ করছে, রিসিভ করে একই সঙ্গে খাইছে, খাওয়ার পরে ওনাকে আবার গাড়িতে উঠাই দিচ্ছে। মানে একদম সাদা ধবধবে পাজামা পাঞ্জাবি পরে, মানে ওনাকে দেখেই বোঝা যাচ্ছে উনি একজন জজ মানুষ, এবং ওনার সঙ্গে কেউ কোনো কথা বলে নেই, উনিও কারোর সঙ্গে কোনো কথা বলে নেই। কাজে একসময় তো জুডিশিয়ারি আজকে অনেকে অনেক কথাই বলে, কিন্তু এখনো কিন্তু আমাদের অনেক ভালো জজ আছে, কিন্তু হায়ার জুডিশিয়ারিতে বলেন, সাবঅর্ডিনেট জুডিশিয়ারিতে বলেন, অনেকে মানে অনেকে না, ম্যাক্সিমামই আমি দেখতেছি অনেক ইটিকেট মেনটেন করে, ইভেন কি কোনো কথাও বলে না। আমরা অনেক সময় বিয়েতে গেলে জাস্ট কেমন আছেন, ভালো, এর বেশি কিন্তু বলে না। কাজে আমার মনে হয় হতাশ হওয়ার কিছু নেই। আমাদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এখন রিভাইভ হয়ে গেছে বাই ভার্চু অফ জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন। এখন সেভাবে যদি কোনো এলিগেশন আসে, ওনারা তদন্ত করবেন, দেখবেন। যে আমি আশাবাদী, আমি হতাশা না, আমি হতাশায় বিশ্বাস করি। জি, আপনি আশাবাদী, আমরাও আশাবাদী। জনাব রাজুক রতন, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, কিন্তু এই ষোড়শ সংশোধনীকে ঘিরে রাজনৈতিক দলগুলোর একটি জায়গায় তো আসার কথা ছিল, কিন্তু সেটি তারা আসতে পারছে না কেন? এটা কি শুধুই মাত্র সেই অবজারভেশনের ভিতরে প্রধান বিচারপতি যে কথাগুলো বলেছেন, যে গণতন্ত্রের যে প্রাতিষ্ঠানিকীকরণের দুর্বলতা, আমি এবং আমিত্বের যে বড়াই, এবং আপনি যেটি বলছিলেন, এই সমস্ত কারণেই কি আসলে এই দুটো দল একে অপরের প্রতিপক্ষ ভাবছে? উনি কিন্তু অবজারভেশনে একটা দারুণ কথা বলেছেন, যে ক্ষমতার লিপ্সা একটা মহামারীর মতো, একবার ধরলে তা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। তাহলে আমাদের 5 বছর ক্ষমতায় থাকতে পারলে কি কি করা যায়? আমরা জনগণ একদিন হাসতে হাসতে ভোট দিতে যায়, আর 5 বছর ধরে কাঁদতে থাকে। 2 মাস ধরে রাতের ঘুম হারাম করে প্রার্থীকে জিতিয়ে আনে, আর 5 বছর ধরে তার অত্যাচারে নিজেদের ঘুম পালিয়ে যায়।
এরকম পরিস্থিতি দেখে তারপরে জনগণ বিরক্ত হয়ে মনে করে এবার আর একটা, এই জন্য হয় কি একজনের ব্যর্থতাই মনে হয় আর একজনের সাফল্যের মানে একটা ভিত্তি, কিন্তু কে কি কাজ করে জনগণের কাছে যাবে। একসময় বলা হতো যে ডেমোক্রেসি উইদাউট পলিটিক্যাল এডুকেশন ইজ এ হিপোক্রেসি উইদাউট লিমিটেশন। এবং ডেমোক্রেসির যে দুটো পার্টের কথা বলা হয়েছিল, যে একটা হবে তার ফিলোসফিক্যাল টলারেন্স, মানে আমার বিরুদ্ধ মতটাকে আমি শুনবো, আর আরেকটা ছিল তো ইলেকশন। ইলেকশনকে আবার দুভাগে ভাগ করা যেতে পারে, একটা হলো যে মত এবং পথ যাচাই করা, 2 নম্বর হচ্ছে প্রার্থী যাচাই করা। আমাদের সমস্ত কিছু বাদ দিয়ে শেষ পর্যন্ত মার্কা এবং প্রার্থীর মধ্যে ইলেকশনটা ঢুকে পড়েছে। এবং সেক্ষেত্রেও নির্বাচন কমিশনটাকে কার্যকর করার ক্ষেত্রে কি কি দুর্বলতা আছে এটাও কিন্তু অবজারভেশনের মধ্যে আছে। আমরা কেন আমাদের একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকেও শক্তিশালী করতে পারলাম না তো বটেই, যেটুকু শক্তি ছিল সেটাকেও আমরা হরণ করে ফেললাম, সেটাও কিন্তু অবজারভেশনে আছে। এই দিকগুলো যদি আমরা একটু খেয়াল করতাম, আমরা যদি এই বিচারপতি আমার পক্ষে রায় দিলেন না আমার বিপক্ষে রায় দিলেন, তার চেয়ে বড় কথা তিনি যে পর্যবেক্ষণটা তুলে ধরলেন, এটা যদি আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে থাকতো তাহলে আমার দুর্বলতাও আমরা দূর করতে পারতাম, অথবা আমার যে দুর্বলতাটা দূর করে জাতিকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারি সে ব্যবস্থাটা আমরা করতে পারতাম। ড্যানিং এর যে উদ্ধৃতির কথা বলছে, ড্যানিং এর আরেকটা কথা এখানে বলেছেন, যে ড্যানিং বলছেন সমাজে কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে। যদি বিশ্বাস করতে হয় আসুন বিচারকদেরকে বিশ্বাস করি, কারণ বিচারক তো একটা যুক্তি একটা আইন দ্বারা নির্ধারিত পথেই তিনি চলবেন, তিনি অন্তত একটা জায়গায় থাকুক। এইটা আমরা দেখছিলাম। এবং অ্যাটকিন্সের সেই কথাটাও উদ্ধৃত হয়েছিল যে পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। এখন দেখুন আমাদের রাষ্ট্রে দেখুন, যখন অ্যাবসলিউট পাওয়ারের জায়গায় চলে আসছে তখন শুধু অহম নয়, আমি যা খুশি তা করতে পারি, সেটার বগুড়ার তুফান থেকে শুরু করে আমি এখন যেখানেই যাই সেখানেই দেখবো পেছনে যদি পাওয়ারের ব্যাকিং না থাকতো তাহলে এইরকম ফ্রাঙ্কেনস্টাইন কিন্তু তৈরি হতো না। ফলে এটাও কিন্তু খেয়াল করার মতো, আমরা কি এই সমস্ত দানব তৈরি করবার জন্য আমরা নির্বাচন পদ্ধতিটা চালু করেছিলাম? একদিন আমরা স্বাধীনতার যে স্বপ্ন ছিল সেখানে তো গণতন্ত্রের কথা ছিল, সেখানে এই গণতন্ত্রের সমস্ত বোধগুলোকে আমরা হারিয়ে ফেললাম। ফলে গণতন্ত্রের সেই বোধগুলো যেন তৈরি হয়, আমার মনে হয় বিচারপতির কথা থেকে যদি আসে তাহলে এখানে শুধু আওয়ামী লীগ বিএনপির প্রশ্ন না, এখানে অন্যান্য দলের প্রশ্ন, সকল মানুষ যদি ভাবতো যে প্রত্যেকটা মানুষের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, এই রাষ্ট্রটা যদি পচে যায়, এই রাষ্ট্র যদি ধসে যায়, তার দায় কি আমার উপর আসবে না? তার দায় কি আমরা সবাই ভোগ করবো না? আমার ভবিষ্যৎ সন্তানরা কোন সমাজে বসবাস করবে? পাকিস্তানের মতন দেশে একটা ব্যর্থ রাষ্ট্র, সেখানে প্ল্যাকার্ড নিয়ে মানুষ মিছিল করেছে, প্রাইম মিনিস্টার অর ক্রাইম মিনিস্টার। তারাও কিন্তু তাদের প্রাইম মিনিস্টারকে ক্রাইম মিনিস্টার হিসেবে আঙুল তুলতে পেরেছিল। আমরা কি আমাদের দেশে যেই অন্যায় করুক না কেন অন্যায়কারীকে অন্যায়কারী বলবো না? নাকি আমরাও একটা এমন মোহের আচ্ছাদনে নিজেরা আচ্ছাদিত থাকবো, অথবা এমন ভাবের মানে প্রকাশ প্রাচুর্য আমাদের থাকবে আমি সত্যটা খুঁজে পাবো না, অথবা আমি দুর্বলতাটা খুঁজে বের করবো না, অথবা দুর্বলতা দূর করার সংগ্রাম করবো না? এই সমস্ত কিছু মিলেই তো একটা ডেমোক্রেসি চর্চা হতে পারতো, ডেমোক্রেটিক কালচার এবং প্র্যাকটিস হতে পারতো। আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই জিনিসটা দেখতে চাই, এবং এই জিনিসটা যদি দেখতে পারি তাহলে প্রধান বিচারপতি কি রায় দিয়েছেন তার চেয়ে বড় কথা কি আশঙ্কা তিনি ব্যক্ত করেছেন, সেই আশঙ্কাটা বন্ধ করে আমরা আমাদের বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে নিয়ে যেতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শক আরো কয়েকটি প্রশ্ন করেছে, এই প্রশ্নগুলো নিয়ে আমি আপনার কাছে আসছি। সুপ্রিয় দর্শক, আপনারা কয়েকটি প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলো নিতে চাই। রাজু বলেছেন যে ব্যারিস্টার পারভেজ সাহেব, আপনার দল সহায়ক সরকারের কথা বলে আরো একটা 21 আগস্টের পরিকল্পনা করছে কিনা, এই ইস্যুতে সেটি কি হারিয়ে যাচ্ছে কিনা, ষোড়শ সংশোধনের এই ইস্যুটাকে ঘিরে সেটি আপনারা চাপা দিতে চাচ্ছেন কিনা। দীপক মজুমদার বলেছেন যে পারভেজ সাহেব, আপনার দল বাংলাদেশের রাজনীতি করে না লন্ডনের রাজনীতি করে, সে বিষয়ে যথেষ্ট সন্দেহের উদ্রেক হয়। সিরাজুল বলেছেন যে দায়িত্বশীল ব্যক্তিরা কি আবেগী শিশুসুলভ কথা বলতে পারেন? জনগণ কিন্তু সবই বুঝে থাকে। আর পরবর্তীতে বিএনপি ক্ষমতায় এলে তখন কি সংশোধনী বাতিলের রায়কে তারা সমর্থন করবে কি না? আচ্ছা, ওকে, আমি শেষ থেকে শুরু করি। প্রথম হচ্ছে যে যেহেতু এটা ষোড়শ সংশোধনী মানে সুপ্রিম কোর্ট থেকে রায় হয়ে গেছে, এটা নিয়ে আর কথা বলার মানে বিএনপি সরকার আসুক আর অন্য সরকারই আসুক, এটা নিয়ে কথা বলার সুযোগ নেই। কৌশিক ভাই অলরেডি মেড ইট ভেরি ক্লিয়ার যে এটা অলরেডি আইন হয়ে গিয়েছে। এক নাম্বার 2 হচ্ছে যে বাকি যে প্রশ্নগুলি রাজনৈতিক প্রশ্ন করেছে, যে 21শে আগস্ট, এগুলি তো হচ্ছে পলিটিক্যাল ইনসিডেন্ট, এবং এটা নিয়ে তো আমাদের কোনো কিছু বলার নেই, এটা বিচার হচ্ছে, এটা তো সবাই এটাকে ন্যাক্কারজনকভাবে নিন্দা করেছে। আমরা যেটা পার্সোনালি যেটা আমি ফিল করি, যেটা হচ্ছে যখন আমরা এতক্ষণ অনেক কথা বলেছি, রতন ভাইয়ের কথাগুলি, খুরশিদ ভাইয়ের কথা, আমার কথা, আপনার কথা, বা দর্শক যেটা চাচ্ছে, আর তারা কি চাচ্ছে, এটা বেটার বাংলাদেশ চাচ্ছে। এবার তারা সন্দেহ, তারা রুল অফ লটাই এস্টাবলিশ চাচ্ছে, তারা চাচ্ছে যে সবাই অ্যাকাউন্টেবল থাকুক,
অন্তত একটা জায়গাতে সবাই চিন্তা করুক, যেটা তোমরা যেটা বললো যে অন্যায়কারীকে আমরা অন্যায়কারী বলবো, তাকে সে তার পোস্টটাকে আমরা কেয়ার করবো না। সে ক্রাইম হোক আর ক্রাইম যদি ক্রাইম করে তাহলে সে ক্রিমিনাল হিসেবে উপযুক্তই হবে, কোনো সমস্যা নেই। কিন্তু যে অন্যায়কারী সে অন্যায়কারী, ওষুধ হচ্ছে এরকম। কিন্তু কথাটি হচ্ছে রাষ্ট্র কি সেদিকে চলছে কিনা, আসলে কি আমরা সেই জায়গা তৈরি করতে পারছি কিনা? আনফর্চুনেটলি আনসার ইজ নো। যে আমরা স্বাধীনতা এত বছর পরেও একটা জায়গাকে আপনি দেখাতে পারবেন না একমাত্র এই টিভির সংখ্যা বৃদ্ধি পাওয়া ছাড়া। যদি আমরা এখন টিভিতে এসে কথা বলছি, টকশো হয়তো এপিসোড বাড়ছে, হয়তো আগে ছিল হয়তো একটা ভিটিভি ছিল, এখন হয়তো আরো 10-50টা হয়েছে। এছাড়া আপনি যদি আক্ষরিক অর্থে যদি বলেন যে মানে মতের সম্প্রসারণ যেটা যদি বলে যে আপনি প্রকাশ করতে পারছেন কিনা, আনফর্চুনেটলি সেটা সুযোগটি একেবারেই নেই। তারপরেও আমি মনে করি যে এত কিছু মাঝেও খুরশিদ ভাই যদি এই বয়সে অপটিমিস্টিক হতে পারে, আমি এই বয়সে আরো বেশি মোর অপটিমিস্টিক যে ইনশাআল্লাহ আমরা এই জায়গা থেকে বেরোয় আসতে পারবো। ইটস ম্যাটার অফ টাইম। কারণ একই জিনিস বেশি দিন কখনো জাকিয়ে বসতে পারে না। কারণ এই ভাইরাসে যেমন এখন সবাই আমরা দেখতে পাচ্ছি যে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে গেছে, এটা ভ্যাকসিন বের করার সরকার মানে চেষ্টা হচ্ছে এবং এটাকে প্রতিরোধ চেষ্টা হচ্ছে। ঠিক তেমনি ভাবে আমি মনে করি সরকার যদি নিজেকে মনে করে যে তারা চিকুনগুনিয়া আক্রান্ত হয়ে গেছে, দ্যাট ইজ এ ভ্যাকসিন ইজ এ ওয়ান, যে জুডিশিয়ারিকে আপহোল্ড করতে হবে, সংবিধানকে আপহোল্ড করতে হবে এবং যার যে কাঠামোটা সেটা ফাংশনাল হতে হবে। এবং এটা থেকে সরকারকে বুঝতে হবে যে দে আর নট দ্য লাস্ট গভর্নমেন্ট। এটা সবাইকে, এই শুধু আওয়ামী লীগকে বলছি না, কোনো সরকারের পক্ষেই ভাবার সুযোগ নেই দে আর দ্য লাস্ট গভর্নমেন্ট। সো এটা রোটেট একটা জিনিস, একটা ইলেকশনের প্রক্রিয়াকে আপনাকে অ্যাকসেপ্ট করে সিলেকশনের প্রক্রিয়াটাকে অ্যাভয়েড করে জনগণকে আপনাকে আলটিমেটলি রিপ্রেজেন্টেশন দিতে হবে জায়গাটি। এবং সেটা করার জন্য আমাদের যেটা ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে একটা বিএনপি যে সহায়ক সরকারের কথাটি বলছে, এটা বিএনপির জন্য না, সহায়ক সরকার ফর অল দ্য পার্টিজ। বিএনপি কিন্তু এমন কোন দাবি উত্থাপন করেনি সহায়ক সরকারের নামে যে দাবিটার সাথে আপনি দ্বিমত পোষণ করতে পারেন। আপনি এই সহায়ক সরকার কনসেপ্টটা বিরোধিতা না করে বরং লাস্ট 16 সংশোধনী জাজমেন্টটা পড়েন, ওখানে কি বলা আছে, বিএনপি যে একটা ফর্মুলা দিচ্ছে বা দিবে যেটা 16 সংশোধনী নিয়ে সহায়ক সরকার নিয়ে, সেটাকে আপনি ক্রিটিসাইজ করেন যে এইটার মধ্যে কোনটা আছে যেটার সঙ্গে আপনার যায় না, সংবিধানের সঙ্গে কোনটা সাংঘর্ষিক, আপনাকে এটা চিন্তা করতে হবে। আর সংবিধানটা তো আলটিমেটলি যে সরকার বলে সংবিধান ফর হোম, ফর দ্য পিপল, ফর বেটারমেন্ট ফর দ্য পিপল। জনগণের জন্য যদি সর্বোচ্চ পরিমাণ সংবিধানটা হয়, জনগণের মঙ্গলের জন্য যা প্রয়োজন। এখন আমরা এখানে চারজন বিষয়ে কথা বললাম, একজনও কিন্তু বলতে পারলাম না দেশ ভালো মতো চলছে। None can say যে this is the right track. তো if government is in the power, if the opposition is there, other party is there, if মানে দেশ যদি রাইট ট্র্যাকে না চলে তাহলে ব্যস্ত সবার কালেক্টিভ, মানে আমি বলবো কালেক্টিভ রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। এখন আপনি যেটা বলেছেন যে এই আমিত্ব ভাবটা পরিহার হচ্ছে সৌভাগ্যে, আমি এটা খুব ভয় পাচ্ছি যে এই ভাইরাসে যে সরকার আক্রান্ত হয়ে থাকে বা কোনো কারণে বাই ডিফল্ট তাদের থেকে থাকে এই ভাইরাসে, এটাকে ভ্যাকসিন দিয়ে যত দ্রুত সম্ভব একটা ইলেকশন ভ্যাকসিন দিলেই এটা একটা সহায়ক আমি মনে করি সমাধানের দিকে আমরা এগোতে পারি। জি, আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সংবিধানের যে মৌলিক কাঠামো রয়েছে তার ভেতরে অন্যতম হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। তবে এই বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে যে রায় প্রকাশিত হয় প্রতিদিনই, সে রায়কে কারো পক্ষ বা বিপক্ষ ভাববার কোনো কারণ নেই। আর কোনো রাজনৈতিক দল যদি সেটিকে পক্ষ বানানোর চেষ্টা করে তবে সে রাজনৈতিক দলের দৈন্যতারই বহিঃপ্রকাশ ঘটে থাকে, সেটি যে দলই হোক না কেন। রাজনৈতিক দলগুলোর জন্য প্রধান বিচারপতির যে অবজারভেশনগুলো রয়েছে সে অবজারভেশনগুলো রাজনৈতিক দলগুলোকে নতুন করে ভাবতে শেখাবে এমনটাই বিশ্বাস। তবে শুধু এ নিয়ে তর্ক বিতর্ক না করে অবজারভেশনগুলো ভালো করে যাচাই বাছাই করে নিজেদের শুদ্ধ হবার একটি প্রক্রিয়ার আহ্বানও কিন্তু তিনি জানিয়েছেন। আর একটি দেশের আইন বিভাগ, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ যতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে দেশের মানুষ ততটাই নিরাপদ থাকবে। এমন শুভ প্রত্যয় জানিয়ে শেষ করছি আজকে লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 9টায়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসএ টিভির সঙ্গেই থাকবেন।